সবাইকে আমার নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে? কেউ যদি উত্তর দেন, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ফাইন ফাইন, হ্যাঁ, শোনা যাচ্ছে, ফাইন। শোনা যাচ্ছে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ, বিষয়টা হলো যে আমরা যে আজকে যে ক্লাস বা যে ওয়েবিনারে সবাই যুক্ত হয়েছি, তার উদ্দেশ্য আমরা একটি কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ না ইকো হওয়ার কথা নয়। এটা আপনার সিস্টেমের কোনো ডিস্টার্ব, আর কারো ইকো হবে না। তো আমরা যে অ্যাস্ট্রোলজি শিখতে বসেছি সেটা হলো, বা যে বিষয়ে আমরা আলাপ আলোচনা করতে বসেছি সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ। এবং আপনারা সবাই মিউট রাখবেন, হ্যাঁ? কারণ ধরুন কেউ রাস্তায় আছেন বা কোথাও সাউন্ড হচ্ছে পিছনে, এরকম হতে পারে, তখন ক্লাসটা ডিস্টার্ব হবে। দেখবেন সবাই মিউট থাকবেন, আমি যখন বলবো সবাই শুনবেন, যখন আপনার বলার দরকার হবে আনমিউট করে আপনি বলবেন। আপনাদের সবার শুনবো আমি শুধু একা বলতে আসিনি, আপনাদেরও শুনবো, আপনাদের প্রশ্নের উত্তর দেব, আমরা কথোপকথন করব। কিন্তু প্রথমে আমরা এখানে যুক্ত হয়েছি, আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ বা কেপি অ্যাস্ট্রোলজির একটা কোর্স শুরু হবে, সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। দেখুন, আমি বিগত প্রায় ধরুন অন্ততপক্ষে 6-7 বছর ধরে কেপি অ্যাস্ট্রোলজির এই কোর্সটা করাচ্ছি। এই কোর্সটা আমি ডিজাইন করেছিলাম 2019 সালে অনলাইনে, এবং তখন থেকে আস্তে আস্তে এই কোর্সটা মডিফাই হয়ে হয়ে প্রায় ধরুন আমার 150-র ওপর ব্যাচ, কয়েক হাজার স্টুডেন্ট আমার বেরিয়ে গেছে। আমি প্রথমে হিন্দিতে শেখাতাম, তারপরে ইদানিংকালে আমার বেশ কিছু যারা আমাদের বাংলা থেকে যারা যোগযুক্ত হয় তারা অনেকেই বলল যে আপনি হিন্দি শেখান, আপনি একটু বাংলাটা শেখান, বাংলায় কোর্সটা করান। তো আমি তখন বাংলায় কোর্সটা শুরু করলাম। কিন্তু যেটা বিষয়, সেটা আগের থেকে কোর্সটা অনেকটা মডিফাই হয়েছে। আমি কোর্সের সিলেবাস, কোর্সে কি কি হবে সবটা আপনাদেরকে আমি দেখাবো। তবে প্রারম্ভিক যে কথাগুলো বলার দরকার আপনারা একটু জেনে রাখুন। সেটা হলো যে জ্যোতিষ শাস্ত্র, যেটা প্রাচীন ভারতীয় জ্যোতিষ শাস্ত্র, যার সৃষ্টি কয়েক হাজার বছর আগে হয়েছিল, এবং আমরা যারা বিশ্বাস করি যে আমাদের জ্যোতিষের যদি জনক কাউকে বলা হয়, তিনি হলেন ভগবান পরাশর। পরাশর ঋষি, তিনি জ্যোতিষ শাস্ত্রকে প্রথম কি করেছিলেন, মিল্ক করেছিলেন। কিরকম বিষয়টা, আমাদের তো প্রাচীনকালে আর্যাবর্তের সময় ভারতবর্ষে বিভিন্ন রাজ্য ছিল, সেই রাজ্যগুলোতে বিভিন্ন রাজারা রাজত্ব করতেন। আপনারা জানেন অযোধ্যা, আপনারা জানেন আরো সমস্ত রাজ্য ছিল। তো তো সেই যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো যেমন রাজারা রাজত্ব করতো, প্রত্যেকটা রাজ্যে বিভিন্ন বনে বহু ঋষিদের আশ্রম ছিল, যেই আশ্রমগুলোতে সেই ঋষি মহারষি বা মুনিরা এবং তাদের শিষ্যরা সেখানে তাদের কাছে যেতেন, তারা বিদ্যা চর্চা হতো, যাকে বলা হয় পিওরলি, যেটাকে বলা হয় রিসার্চ। বেদের চর্চা, বৈদিক চর্চা এবং রিসার্চ হতো। বেদ তো শ্রুতি ছিল, তা সেই যে রিসার্চ হতো, সেই রিসার্চে যে যে বিষয়গুলোর উপর রিসার্চ হতো বা অবজারভেশন হতো, তার মধ্যে জ্যোতিষ একটা অংশ। বেদ যে অখণ্ড বেদ, আমরা বেদকে বলি জ্ঞান, বেদ মানে অখণ্ড জ্ঞান। তো বেদের তো 4টে ভাগ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার এই প্রত্যেকটা যে ভাগের 6টা করে অঙ্গ আছে, 6 limbs অফ বেদা। সেই 6টা অঙ্গের মধ্যে কাব্য আছে, তার মধ্যে কিন্তু একটা অঙ্গ হচ্ছে জ্যোতিষ। বলে জ্যোতিষাং বেদানাং চক্ষু, জ্যোতিষকে বলা হয় বেদের চোখ। আমাদের যেমন শরীরে হাত পা ইত্যাদি আছে, তো বেদটাকে যদি একটা শরীর মানা হয়, তাহলে জ্যোতিষকে বলা হয় বেদের চোখ। তাহলে কত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং প্রাচীনকালে জ্যোতিষ সাবজেক্ট বা জ্যোতিষ বিষয়টা, এটা ছিল হায়ার স্টাডি। আমরা যে বিষয়ে আলাপ আলোচনা করতে বসেছি, এটা কিন্তু উচ্চস্তরীয় বিদ্যা, প্রাথমিক বিদ্যা নয়, প্রাইমারি এডুকেশন নয়, উচ্চস্তরীয় বিদ্যা। যখন কোনো প্রাচীনকালে ছাত্র গুরুগৃহে বিদ্যাভ্যাস করতে যেত, তার কিন্তু প্রথমে কিন্তু জ্যোতিষ শিখতে দেওয়া হতো না। প্রথমে অন্যান্য নানা রকম সাবজেক্ট তাকে শেখা হতো, এবং যখন তার বিদ্যাটা অনেকটা জমে যেত, তখন তাকে জ্যোতিষ চর্চা করার সুযোগ দেওয়া হতো।
তো আমরা সেই রকম একটা জ্যোতিষ নিয়ে আলোচনা করতে বসেছি। এবার বিষয়টা হলো, জ্যোতিষশাস্ত্র প্রাচীন ঋষিরা হাজার হাজার বছর ধরে বিভিন্ন আশ্রমে বিভিন্ন ঋষিদের একটা করে রিসার্চ চলতো, অবজারভেশন চলতো। প্রথম ভগবান পরাশর তিনি গোটা ভারতবর্ষের সমস্ত আশ্রমগুলোয় ঘুরে ঘুরে সেখানে গিয়ে সেখানকার যিনি ঋষি তার সঙ্গে আলাপ আলোচনা করে, তার সঙ্গে চর্চা করে, তার কাছে যে ইয়েটা আছে আর কি, যে নলেজটা আছে, তার কাছে যে নলেজটা আছে সেই জ্ঞানটা তিনি গ্রহণ করতে শুরু করেন এবং সমস্ত জ্ঞানটাকে তিনি মিল্ক করেন। বিভিন্ন ঋষিদের আশ্রমে বিভিন্ন পদ্ধতিতে রিসার্চ হচ্ছিল। দেখুন, এখনের মতো তো তখন এই মোবাইলে ফোন করলাম চলে এলাম তা তো নয়। একটা ঋষির আশ্রম থেকে অন্য ঋষির আশ্রম বহু দূর, সেখানে আমার যেতে হবে পায়ে হেঁটে। তা এইভাবে তিনি গোটা, তাই প্রথম পরাশর ঋষি বলা যেতে পারে জ্যোতিষশাস্ত্রটাকে মিল্ক করেছিলেন। এর আরো পিছনে আমরা যদি যাই, অনেক পিছনে যেতে পারি, তো একদম সৃষ্টি তো ভগবান শিব, তিনি তো দিয়েছেন এই শাস্ত্রটাকে। তো যাই হোক, এই বিদ্যাটাকে জ্যোতিষ মানে ঈশ্বর জ্যোতি, জ্যোতিষ জ্যোতি ঈশ্বরের জ্যোতি, অর্থাৎ ঈশ্বরের চোখে দেখা। তো যাই হোক, যখন কোনো জ্যোতিষ বা জ্যোতিষী যিনি ভালোভাবে বিদ্যাটা অভ্যাস করেন, যিনি সৎভাবে বিদ্যাটা চর্চা করেন, তখন বলছে একজন জ্যোতিষ তার মধ্যে ঐশ্বরিক যে গুণ, মানে ঈশ্বরের চোখে দেখা একটা বিষয়কে ভগবান যে চোখে দেখেন, একটা জ্যোতিষ ঠিক সেই চোখে সেই জিনিসটাকে দেখবে, তাই তার নাম জ্যোতিষ। এটা একটা ভীষণ পবিত্র সাবজেক্ট, পবিত্র বিষয়। এই বিষয়টার উপর বহু চর্চা হয়েছে, এই বিষয়টার বহু আলাদা আলাদা দিক আছে, জ্যোতিষের বহু ভাগ আছে। আপনারা জানেন যেটাকে বলে পরাশরী জ্যোতিষ বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি বা ভেদিক অ্যাস্ট্রোলজি। কেউ লাল কিতাব করছে, কেউ ভৃগু নন্দী নারী করছে, কেউ চন্দ্রকলা নারী করছে, কেউ বিষ্ণু ভাব নারী করছে, নক্ষত্র জ্যোতিষের একটা আলাদা পার্ট আছে, লাল কিতাবের একটা পার্ট আছে, এবং নানা প্রক্রিয়াতে জয়মিনী অ্যাস্ট্রোলজি, ভগবান পরাশর ঋষির বংশেই জয়মিনী এসেছিলেন, তিনি জয়মিনী জ্যোতিষ এনেছিলেন এবং তাতে দেখার পদ্ধতিটা অন্য। সোজা বাংলা কথা, আমি যাব দিল্লি, দিল্লি যেতে গেলে আমি প্লেনেও যেতে পারি, আমি ট্রেনেও যেতে পারি, আমি হেঁটেও যেতে পারি, আমি সাইকেলেও যেতে পারি, আমি চার চাকাও যেতে পারি, আমি বাইকেও যেতে পারি। দিল্লি আমি যাব, পদ্ধতিগতভাবে আলাদা আলাদাভাবে যাওয়ার পদ্ধতি। আপনাকে হেঁটে যেতে গেলে হাঁটা শিখতে হবে, সাইকেলে যেতে গেলে সাইকেল চালানো শিখতে হবে, প্লেনে যেতে গেলে প্লেনের টিকিট কাটতে হবে, চার চাকায় গেলে চার চাকার লাইসেন্স নিয়ে চার চাকা শিখতে হবে বা ভাড়া করতে হবে। তো ব্যাপারটা হলো পৌঁছানো কথা দিল্লি। তাই যে কোনো পদ্ধতিতেই আপনি জ্যোতিষশাস্ত্রটাকে শিখুন না কেন বা জানুন না কেন, আপনি যদি সেই পদ্ধতিটা সঠিকভাবে শেখেন, ভালোভাবে শেখেন, নিখুঁতভাবে শেখেন, আপনি প্রেডিকশন দিতে পারবেন বা ফলাদেশ করতে পারবেন। তাই কোনো স্ট্রিম খারাপ ভালো নয়, জ্যোতিষের সমস্ত স্ট্রিমই কিন্তু কম্প্যাক্ট, কারণ এটা আমরা সৃষ্টি করিনি। প্রাচীন ঋষিরা ত্রিকালযোগ্য যারা ছিলেন, যারা 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 অন্তর্দ্রষ্টা ছিলেন, যারা চোখ বন্ধ করে সমস্ত কিছু দেখতে পারতেন, তারাই কিন্তু এই জ্যোতিষ সাবজেক্ট বা জ্যোতিষ শাস্ত্রটা উদ্গাতা। তাই তারা ভুল করেনি। তাই জ্যোতিষের শাস্ত্রে কখনো কোনো ভুল নেই। হ্যাঁ, আমরা যখন কাজ করি, আমরা শাস্ত্রটা ঠিকভাবে না অধ্যয়ন করে, ঠিকভাবে না বুঝে আমরা ফলাদেশ করতে যাই, ভুল করি। তাই জ্যোতিষ শাস্ত্র ভুল নয়, কোনো জ্যোতিষী যদি ভুলভাবে সেটাকে কাজ করে তিনি ভুল। তাই শাস্ত্র সবসময় ঠিক। যাই হোক, তা আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আমরা কেপি অ্যাস্ট্রোলজি বা কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষ নিয়ে আলোচনা করছি। আজ থেকে প্রায় 100 বছর আগে, 1920 পরের দিকে, চেন্নাই বেস্ট কিছু অ্যাস্ট্রোলজার, স্কলার, ভীষণ পণ্ডিত, ভীষণ জ্ঞানী মানুষজন, যারা অবশ্যই বেদিক জ্যোতিষকার ছিলেন এবং যথেষ্ট ভালো তাদের সামর্থ্য ছিল, তারা রিসার্চার ছিলেন। মানে রোজগার করার উদ্দেশ্য তাদের ছিল না, তাদের উদ্দেশ্য ছিল সাবজেক্টটাকে রিসার্চ করা ভালোবেসে। তো তারা কি করলেন, গ্রুপ অফ অ্যাস্ট্রোলজার, তারা কি করলেন, একটা পদ্ধতির উপর কাজ শুরু করলেন। যে বৈদিক জ্যোতিষটা তো বিরাট বড়, ভাস্ট, 10,000 বছরের বেশি সময় ধরে যার অবজারভেশন হয়েছে, যার রিসার্চ হয়েছে, সেটা অনেক সমৃদ্ধ। এত বড় ফার্স্ট সাবজেক্টে সমুদ্র, জ্যোতিষকে বলে সমুদ্র। আপনি যদি সমুদ্রে নেমে পড়েন না, আপনি যদি সমুদ্রে নেমে পড়েন, তো সমুদ্রে যত ডুববেন সমুদ্রে আপনি তল পাবেন না। তা ওই বৈদিক যে চেন্নাই বেস্ট যারা অ্যাস্ট্রোলজার, তারা কি করলেন, তারা একটা স্পেসিফিক ওয়ে বার করলেন যে সমস্ত রুলে যাব না, কিছু স্পেসিফিক কিছু রুল, যে রুলগুলো ভীষণ কম্প্যাক্ট, ক্রিম রুল,
সেই রুলগুলোকে তারা পিক করলেন, নিয়ে নিলেন, এবং সেই রুলগুলোর ওপর বেসড করে প্রেডিকশন করার একটা পদ্ধতি বার করলেন যে আমরা এইভাবে প্রেডিকশন করব, এবং যেটা অবশ্যই নক্ষত্র বেসড। নক্ষত্র বেসড কথাটার কেন বলছি আমি, আমাদের উপর আকাশে 27টা নক্ষত্র আছে। আমাদের প্রাচীন সনাতন বা ভারতীয় যে জ্যোতিষ পরম্পরায় তাতে যে প্র্যাকটিস হয়েছিল কমপ্লিটলি নক্ষত্র বেসড প্র্যাকটিস হয়েছিল। আজও পর্যন্ত আমাদের যে পঞ্চাঙ্গ তৈরি হয়, আমাদের যে পাঁজি পুঁথি তৈরি হয়, আমাদের বিবাহে সব দিন যাবে সব নক্ষত্র বেসড। তা সেই নক্ষত্র বেসড একটা রিসার্চ শুরু করলেন, স্টেলার অ্যাস্ট্রোলজি বলে, স্টেলার অ্যাস্ট্রোলজি, স্টেলার। তো যাই হোক, তো নক্ষত্র বেসড, তাকে এখানে বলে নক্ষত্র জ্যোতিষও বলা হয়। তা একটা প্রেডিকশন শুরু করলেন, এবং এই প্রেডিকশনটা তারা কিন্তু নক্ষত্র জ্যোতিষ থেকেই পেলেন। তো সেই প্রেডিকশনে তারা দীর্ঘদিন ধরে রিসার্চ করতে তারা দেখলেন যে যথেষ্ট ভালো ফলাদেশ করা যায় অনেক সহজে। আমি আবার বলছি, অনেক সহজে। আমি কেপি অ্যাস্ট্রোলজিটাকে বলবো আপনাদের কাছে শেখা সহজ, তাই আমি কিন্তু কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষটাই কিন্তু কোর্সটা করাচ্ছি। এবারে যেটা গল্প, সেখানে কৃষ্ণমূর্তি, কে এস কৃষ্ণমূর্তি, তিনি একজন সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ, তিনি একজন ভীষণ নিষ্ঠাবান জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ মানুষ। তিনি ওই রিসার্চের অংশীদার হলেন, এবং ওই রিসার্চে তিনি রিসার্চের টিমে তিনি সবচাইতে বেশি ডিভোশনটা নিজের বাড়ালেন, তিনি সবচাইতে বেশি সময়টা লাগালেন, এবং আফটার রিটায়ারমেন্ট তিনি কি করলেন, একদম শয়নে স্বপনে নিশি জাগরণে এই রিসার্চে লেগে গেলেন, এবং তার একটা বিরাট বড় স্টুডেন্ট বেস ছিল, সবাইকে নিয়ে তিনি রিসার্চ করলেন। এবং সেই রিসার্চ করার পর 1960-এর দিক থেকে তিনি তার যে রিসার্চ ওয়ার্কটা আর্থৃষ্ঠা নামক একটা ম্যাগাজিনে রেগুলার কোর্সে রিভিল করতে শুরু করলেন বা বার করতে শুরু করলেন, এবং বহু মানুষজন, বহু ভালো মানুষজন, পণ্ডিত মানুষজন, অনেক শিক্ষিত, ভীষণ শিক্ষিত মানুষজন, তারাও কিন্তু ওই সাবজেক্টটার প্রতি আগ্রহী হলো, এবং তারা প্রেডিকশন পদ্ধতিটা সবাই গ্রহণ করলো, রিসার্চ চলতে শুরু করলো, এবং দেখা গেল খুব ভালো একটা পদ্ধতি। আমরা সেই বিষয়ের উপরে আজকে আলোচনা করতে বসেছি। এখানে একটা কথা বলে রাখি, ভারতীয় জ্যোতিষ পরম্পরায় যা কিছু ছিল, কৃষ্ণমূর্তি জ্যোতিষ কিন্তু তারই ওপর দাঁড়িয়ে। এটার সঙ্গে কেউ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি বা পাশ্চাত্য জ্যোতিষকে মেলাবেন না। পাশ্চাত্য জ্যোতিষ কিন্তু, পাশ্চাত্য যে প্র্যাকটিস, তাদের প্র্যাকটিসের কিছু বিষয় আমাদের থেকে আলাদা। ভারতীয় জ্যোতিষ পরম্পরাতে যে বিষয়গুলো আছে কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে, সেই বিষয়গুলোই আছে। তাতে কিছু মডার্ন টেকনিক্স তিনি বর্তমানে যে দেখুন আজকের তারিখে যে আধুনিক হয়েছে, তিনি কিছু আধুনিকীকরণ করেছেন, কিন্তু পুরোটাই এটা পিওরলি বেদিক জ্যোতিষ। তাহলে আমি বলতে পারি, আমি বলতে পারি যে কেপি অ্যাস্ট্রোলজি একটা পিওর ফর্ম অফ বেদিক জ্যোতিষ, বেদিক জ্যোতিষেরই একটা ফর্ম। বেশ, তা এই যে অ্যাস্ট্রোলজি এই যে কোর্সে আমি আপনাদেরকে কি কি শেখাবো, আমি সেটা পুরোটা ডিসকাস করব। আমি স্টেপ বাই স্টেপ পুরোটা বলবো আপনাদেরকে। আমি স্ক্রিন শেয়ার করে, প্রেজেন্টেশন করে আমি আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। সিলেবাসটা দেখাবো, আমার যা কিছু বক্তব্য আমি কমপ্লিটলি আপনাদের কাছে তুলে ধরবো। তুলে ধরার পর আপনাদের মনে যার যা প্রশ্ন এই কোর্স সম্পর্কিত, যা জানতে চান, আপনারা আমায় জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই ওয়েবিনারে আপনারা এসেছেন, উপস্থিত হয়েছেন, এবং উপস্থিত হয়ে আমার কথা শুনছেন, আমার কথা শুনতে বসেছেন, এটাও আমি কৃতজ্ঞ। আজকের তারিখে কেউ কারো কথা অকারণে শোনেই না। তো যাই হোক, বিষয়টা এই। তো আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে, আমি প্রেজেন্ট করে আমার এই কোর্সে কি কি আছে সবটা দেখাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। আমি আমার ভিডিওটা প্রথমে অফ করে নিচ্ছি। প্রথমে আমি সবাইকে স্বাগতম জানাই, ওয়েলকাম টু মাই ইনস্টিটিউট। আমার ইনস্টিটিউটের নাম ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স। আমি আচার্য স্বপন। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষের যে কোর্স, সেই কোর্সে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই কোর্সের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ বাংলা, অর্থাৎ আমাদের কথোপকথন, যা কথাবার্তা হবে সবটাই কিন্তু বাংলায় হবে। এই যে কোর্স, এই কোর্সের নোটস, পিডিএফ,
ইবুক, আমি বই দেব, সবটাই কিন্তু ইংরেজিতে দেব। কেন না, কৃষ্ণমূর্তি জ্যোতিষ সাউথ ইন্ডিয়ান বেস্ট, তো এর পুরো যত সূত্র যা ফর্মুলা সবটাই কিন্তু ইংরেজিতে। পরম পূজ্য কৃষ্ণমূর্তিজি এবং তার টিম, তারা দেখেন যেমন অঙ্কের যেমন ফর্মুলা নয়, কেপি অ্যাস্ট্রোলজির ফর্মুলা ঠিক অঙ্কের মতো, একদম সূত্র। আপনারা যেমন সূত্র অঙ্ক বীজগণিতিক সূত্র করেছেন, তা সেই রকম সূত্রের মতো কিন্তু এর ফর্মুলা। তাই সেই ফর্মুলাকে আমি কিন্তু ভাঙাচোরা করিনি, আমি সেই পিওর ফর্মুলাটাই আপনাদের দেব। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় কি আমি আপনাদের কিন্তু বাংলায় পরিষ্কার করে গল্পের মতো বুঝিয়ে দেবো অ্যাপ্লিকেশন কিভাবে হয়। আমি যে নোটস দেব, নোটস কিছু কিছু হয়তো কথা আমি বাংলায় লেখাবো, কিন্তু পিডিএফ বা বুকস আমি যা দেব সেটা আমি কিন্তু ইংরেজিতেই দিতে পারবো। আমার এটা, আমি এটাকে আর ওই তার যে শাস্ত্রটাকে আমি কিন্তু আর পরিবর্তন করিনি। আমার এই যে জ্যোতিষে যে টুলস, দেখুন জ্যোতিষ শিখতে গেলে তার যে যে বিষয়গুলো জানতে হয়, রাশি জানতে হয়, 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, 27টা নক্ষত্র এবং তাদের উপনক্ষত্র। আমি সিম্পল ওয়ে মানে সহজ পদ্ধতিতে প্রত্যেকটা ব্রিফলি এক্সপ্লেনেশন করব। এক একটা দিন ধরে একদিন রাশির পুরো এক্সপ্লেনেশন দেব, একদিন ভাবের পুরো এক্সপ্লেনেশন দেব, কারণ এগুলো জানা একান্ত জরুরি, একান্ত মানে ভীষণ জরুরি। জানবেন, জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করতে গেলে যদি ভালো জ্যোতিষ হতে চান, তাহলে তার যে টুলস, তার যে রিসোর্স, যে যার দ্বারা জ্যোতিষশাস্ত্রটা আমরা মানে করতে পারি, সেটা হলো 12টা রাশি, 12টা ভাব, 9টা গ্রহ, 27টা নক্ষত্র। এই বিষয়গুলো বা এদের কারকতা বা সিগনিফিকেশন সম্পর্কে আপনার ধারণা যত স্বচ্ছ হবে, আবার এগুলো এদের যে কারকতা মানে এগুলো এত বৃহৎ, রাশির কারকতা এত বৃহৎ, ভাবের কারকতা এত বৃহৎ, আপনি সারা জীবন পড়লেও শেষ করতে পারবেন না। তাই যত জানতে থাকবেন, যত নিজের জানাটা বাড়াবেন, তত কিন্তু আপনার এই শাস্ত্রটা অধ্যয়ন করা, এই শাস্ত্রটা বোঝা সহজ হবে। 9টা গ্রহ, 9 প্ল্যানেটস। এখানে একটা কথা বলে রাখি, আমাদের ভারতীয় জ্যোতিষে প্রাচীনকাল থেকে 9টা গ্রহেরই চর্চা হয়। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, গুরু, শনি, বুধ। পাশ্চাত্য জ্যোতিষে তারা আবার রাহু কেতু মানে না, তারা ইউরেনাস, নেপচুন, প্লুটো এই সবগুলোকে মানে। আমরা ভারতীয় জ্যোতিষে কিন্তু 9টা গ্রহই মানি, ইউরেনাস, নেপচুন, প্লুটোর পিছনে আমরা পড়ি না। হ্যাঁ, আপনারা অ্যাডভান্স লেভেলে গেলে, যখন আপনাদের জ্ঞানটা সমৃদ্ধ হয়ে যাবে, অনেকটা আপ লেভেলে চলে যাবেন, তখন আপনারা ইউরেনাস, নেপচুন, প্লুটোকে ইনক্লুড করতে পারেন, কিন্তু প্রাথমিক পর্যায়ে করার কোনো দরকার নেই। 9টা গ্রহই যথেষ্ট। 9টা গ্রহের কারকতা, গুণধর্ম সবকিছু আমি কিন্তু আপনাদের বলবো। আমাদের 12টা রাশি আছে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি যে হয়েছিল, সেই সৃষ্টির কে 12টা ভাগে প্রাচীন ঋষিরা ভাগ করেছিল, তা হলো 12টা রাশি। 12টা ভাব, 12 হাউসেস, 12টা ভাবের কারকতা আমি আপনাদের কাছে ব্রিফলি এক্সপ্লেনেশন করে দেব এবং এর তথ্য দেব। কনসেপ্ট অফ অ্যাসেন্ডেন্ট বা লগ্ন, দেখুন অনেক রকমের চার্ট হয়, চন্দ্র কুণ্ডলী, সূর্য কুণ্ডলী, নানা রকম কুণ্ডলী হয়, শুক্র কুণ্ডলী। আমরা যে কুণ্ডলী পড়ি তাকে বলা হয় লগ্ন কুণ্ডলী। এটাই ভারতীয় জ্যোতিষের 90% প্রায় যারা লগ্ন কুণ্ডলী প্র্যাকটিস করেন, কিংবা যারা বৈদিক জ্যোতিষ প্র্যাকটিস করেন, তারাও কিন্তু লগ্ন কুণ্ডলী বা অ্যাসেন্ডেন্ট চার্টই ব্যবহার করেন। আমরা কিন্তু লগ্ন কুণ্ডলী ব্যবহার করব। তাই লগ্ন কুণ্ডলীর ধারণা আমাদের জানতে হবে, এবং লগ্নের ধারণা এটা কিন্তু আমি ব্রিফলি এক্সপ্লেনেশন দেব। দেখুন, কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে একটা জিনিস শিখতে হবে, প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেম। চার্ট অনেক রকমের হয়, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ চার্ট সেটা হচ্ছে ভাব চলিত চার্ট। কৃষ্ণমূর্তি বা কেপি অ্যাস্ট্রোলজিতে ভাব চলিত চার্ট শিখতে হয়। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা আপনারা বৈদিক জ্যোতিষ জানেন তাদেরও জন্য, বা যারা বৈদিক জ্যোতিষ বা জিরো নলেজ জিরো তাদেরও জন্য, যদিও আমার এই কোর্সটা কিন্তু তাদেরই জন্য যাদের নলেজ জিরো, মানে কিচ্ছু জানেন না, কোনো অসুবিধা নেই, আমি আছি। এই কোর্সটা আমি জিরো থেকেই শুরু করব। তবুও বলে রাখি, বৈদিক জ্যোতিষে অনেক রকমের ডিভিশনাল চার্ট হয়, 60 রকম, D1, D2, D3, D5, D9, D15, D6, নানা রকমের ডিভিশনাল চার্ট হয়। ডি মানে বহু রকমের নবাংশ চার্ট, দ্রেকাংশ চার্ট। আমরা কেপি অ্যাস্ট্রোলজির কিন্তু এত রকমের চার্ট সিস্টেমে যাব না, আমরা এক রকম চার্ট সিস্টেম
বা ভাব চলিত চার্ট। তার জন্য প্ল্যাসিডাস হাউস ডিভিশন সিস্টেমটা শিখতে হবে। তাই ভাব চলিত চার্টের কনসেপ্টটা ক্লিয়ারলি আমি এক্সপ্লেন করব। ডিফারেন্স বিটুইন D1 চার্ট অ্যান্ড ভাব চলিত চার্ট। D1 চার্ট মানে যেটা ধরুন আপনি বৈদিক জ্যোতিষ, তো আপনি লগ্ন কুণ্ডলী বা D1 চার্ট যেটাকে বলা হয় সেই চার্টের উপর প্র্যাকটিস করেন। আমি আপনাদেরকে ভাব চলিত শেখাবো। তো দুটো চার্টের ডিফারেন্স কি, দুটো চার্টকেই শেখাবো, দুটো চার্টকেই বোঝাবো। বোঝানোর পর আমি দুটো চার্টের পার্থক্য বোঝাবো, যাতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দেখুন, একটা বড় ইমারত তৈরি করতে গেলে আগে ভিতটা মজবুত করতে হয়। তাই আপনাকে যদি শাস্ত্রটা শিখতে হয় ভালো করে, আপনার ভিতটাকে মজবুত করতে হবে। আমি কিন্তু এই কোর্সে একদম বেসিক থেকে টেনে টেনে অ্যাডভান্স লেভেলে পিন পয়েন্ট টাইমিং পর্যন্ত নিয়ে যাব। আস্তে আস্তে বলছি। সাইন লর্ড, স্টার লর্ড, সাবলর্ড থিওরি। জ্যোতিষ কেপি অ্যাস্ট্রোলজিতে আপনারা সবাই শুনে থাকবেন যে সাবলর্ড দিয়ে প্রেডিকশন হয়। তা সাইন লর্ড মানে রাশি স্বামী, নক্ষত্র স্বামী এবং উপনক্ষত্র স্বামী। এই সাবলর্ড থিওরিটা আমি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করব, ব্যাপারটা কি, কিভাবে কাজ হয়। হরোস্কোপ রিডিং টেকনিক বা কুণ্ডলী বিশ্লেষণ বা কুষ্ঠি পড়ার পদ্ধতি, কিভাবে কুষ্ঠি পড়া হয়। তবে আমি এক্ষেত্রে বলে রাখি, এখানে যারা সবাই আছেন সবাই প্রায় বাঙালি, এবং আমাদের বঙ্গে কিন্তু পূর্ব ভারতীয় যে চার্ট, ইস্টার্ন ইন্ডিয়া চার্টের ওপর সবচাইতে বেশি কাজ হয়। ম্যাক্সিমাম লোকেরা ইস্টার্ন ইন্ডিয়া চার্ট করে। আমি আপনাদেরকে ইস্টার্ন ইন্ডিয়া চার্টের ওপর হালকা টাচ দিয়ে যাব, কিন্তু আমি শেখাবো আপনাদেরকে নর্থ ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান চার্ট। কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষটাই কিন্তু, যদি আপনার রিসার্চ করতে হয়, কারণ কৃষ্ণমূর্তিজি তিনি ছিলেন সাউথ ইন্ডিয়ান এবং তিনি সবটাই তার রিসার্চ পেপার সাউথ ইন্ডিয়ান চার্টেরই করিয়েছেন। বিষয়টা খুব সহজ, যদি খোলা মনে নেন। একই জিনিস তিন রকম ভাবে দেখা, আমি তিন রকম ভাবেই আপনাদেরকে দেখতে শেখাবো, তাই ভয়ের কোনো কারণ নেই। কেউ ভেতরে গোঁড়ামি লাগবেন না, সবটা শেখার চেষ্টা করবেন। আর সাউথ ইন্ডিয়ান চার্ট বলুন বা রাশি চার্ট নিরায়ণ যেটাকে বলা হয়, আমি সেটা শেখাবো। তাই চাপের কিছু নেই, ভয়ের কিছু নেই, আমি শিখিয়েই পড়াবো। ইজি প্রেডিকশন টেকনিক্স থ্রু কেপি অ্যাস্ট্রোলজি বা রুলস। আপনাকে প্রেডিকশন করতে গেলে তো অনেক রুল জানতে হবে, অনেক টেকনিক জানতে হবে। আমি সমস্ত টেকনিকগুলো স্টেপ বাই স্টেপ ফর্মুলা দিয়ে দিয়ে প্রত্যেকটার অ্যাপ্লিকেশন বুঝিয়ে বুঝিয়ে আমি সমস্ত রুলগুলো শেখাবো। এবং এগুলো কি ওপেন রুল। ওপেন রুল মানে এটা সবার জানার। অ্যাকুরেট প্রেডিকশন টেকনিক্স অফ এনি লাইফ ইভেন্টস। আপনার জীবনের যে কোনো ঘটনার অ্যাকুরেট প্রেডিকশন করার যে সূত্র, সেই সূত্র আমি এই কোর্সে আপনাদের শেখাবো। দেখুন, এটা আমি আপনাদের কি ক্যারি ফরওয়ার্ড করব। বাস্তবিকভাবে কৃষ্ণমূর্তিজি এবং সেই সময় আমি যে বললাম যে গ্রুপ অফ অ্যাস্ট্রোলজার যারা ভীষণ পণ্ডিত বা স্কলার ছিলেন, তারাই টেকনিকটা আবিষ্কার করেছিলেন, ব্যবহার শিখেছিলেন। আমি সেটা নিজে শিখেছি এবং কিভাবে করা হয় আপনাদেরকে ক্যারি ফরওয়ার্ড করব। এতে আমার বিশেষ কৃতিত্ব নেই, আমার গুরুর কৃতিত্ব এবং তস্য গুরু তাদের থেকে তারা সবাই শিখেছেন, তাদের কৃতিত্ব। হিডেন সিগনিফিকেশন অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজি। হিডেন সিগনিফিকেশন মানে ছুপায়িত কারকতা, যেটা অনেকে জানে, কেউ কেউ জানে, কেউ কেউ জানে না। আমি আপনাদেরকে খুব পরিষ্কার করে দেবো যে কোথাও লেখা নাই, কোনো বইয়ে পাবেন না, কোনো বইয়ে যে গল্পগুলো পাবেন না। আপনারা ধরুন জ্যোতিষ চর্চা করছেন, আপনি ধরুন 500 বই পড়ে ফেলেছেন, 500 বইয়ে অনেক গল্প পাবেন, কিন্তু আমি যে গল্পগুলো বলবো এখানে, এটা জ্যোতিষ তো গুরুমুখী বিদ্যা, তো সব কিছু বইয়ে পাওয়া যাবে না। হিডেন সিগনিফিকেশন মানে লুকায়িত যে সমস্ত বিষয়, সেগুলো বলবো। মেনি টাইপস অফ লাইফ ইভেন্ট, ম্যারেজ, চাইল্ড বার্থ, এডুকেশন, কেরিয়ার, হেলথ, লংজিভিটি এটসেট্রা, মানে যত রকমের এই বিষয়গুলো আমি আপনাদের চার্ট লাগাবো, আপনাদের পরিচিত জনের চার্ট লাগাবো, যার জীবন আপনি জানেন, যার জীবনের ঘটনা আপনি জানেন, আপনি তার জীবনীয় ঘটনা আমি শেখানোর পর আমার দেওয়া রুল আমার সামনে বসে আপনারা প্রেডিকশন করবেন। আপনাদেরকে আমি সেইভাবে প্রেডিকশন করাবো, আমি গাইড করব। হ্যাঁ, কিছু মনে করবেন না, আমি কিন্তু মানে তৈলমর্দনকারী লোক নয়। আপনার হতে পারেন কেউ আমার থেকে অনেক বয়সে বেশি, হতে পারেন কেউ আমার থেকে অনেক বেশি জ্ঞানী, হতেই পারেন আপনি কোনো একটা বিশেষ বিদ্যায় অনেক পারদর্শী, আপনি এমফিল পিএইচডি হতে পারেন, কিংবা আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ডক্টর হতে পারেন, কিন্তু যে বিদ্যাটা নিয়ে আমি বসেছি সেই বিদ্যাটা আমি আপনার থেকে বেশি জানি, তাই আপনার থেকে আপনি আমার কাছে এসেছেন। এখানে আমি শিক্ষক, আপনি ছাত্র, আপনাকে কিন্তু ছাত্রের মতোই থাকতে হবে। আপনাকে মনে হতে হবে যে আমি শিখতে এসেছি, কোনো ইগো রাখবেন না, কারণ আমি চেঁচামেচি করি ক্লাসে না এলাম একটু রাগারাগি করি, এটা আমার অভ্যাস, কিছু মনে করবেন না। কিন্তু আমার কারো প্রতি রাগ দুঃখ ঘৃণা নেই,
আমি এইভাবেই শেখাই, এটা আমার পদ্ধতি। যারা আমার কাছে 3 দিনের ফ্রি অ্যাস্ট্রোলজি ক্লাস করেছেন তারা বুঝে গেছেন যে আমি কেমন মানুষ। রাশি দৃষ্টি কনসেপ্ট ইউজড ইন কেপি অ্যাস্ট্রোলজি। কৃষ্ণমূর্তি পদ্ধতি জ্যোতিষে আপনারা গ্রহের দৃষ্টি শুনেছেন তো, তো সেই গ্রহের দৃষ্টি কেপিতে কিভাবে ইউজ করা হয় সেটা আমি শেখাবো। যদিও বৈদিক জ্যোতিষের যে দৃষ্টি, বৈদিকের যে দৃষ্টি, রাশি দৃষ্টি, তার সঙ্গে বিশেষ কোনো অন্তর নেই, কিন্তু কেপিতে একটু বুঝতে হবে ব্যাপারটাকে। টেনেন্টেড অ্যান্ড আনটেনেন্টেড ফর্মুলা, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা হিডেন সিগনিফিকেশনের পার্ট। টেনেন্টেড এবং আনটেনেন্টেড ফর্মুলা ইন কেপি অ্যাস্ট্রোলজি। রাহু এন্ড কেতু রুল ইউজড ইন কেপি অ্যাস্ট্রোলজি। জ্যোতিষে যদি সবচাইতে ঝামেলার কোনো জায়গা থাকে তা হলো রাহু কেতু। রাহু কেতু তো ক্লাউড এফেক্ট থাকে, এরা হচ্ছে রাক্ষস। তা রাহু কেতুকে বোঝার জন্য কৃষ্ণমূর্তিজি রাহু কেতুর উপর স্পেসিফিক কিছু নিয়ম দিয়ে গেছেন। রাহু কেতুর কোনো স্পেসিফিক নিয়ম হতে পারে না, তবুও কেপি অ্যাস্ট্রোলজিতে কৃষ্ণমূর্তিজি বা দ্য গ্রুপ অফ অ্যাস্ট্রোলজার তারা রাহু কেতুকে বোঝার জন্য বেশ কিছু নিয়ম দিয়ে গেছেন, এবং তাতে দেখা যায় রাহু কেতুটাকে আমরা খুব ভালো করে বুঝতে পারবো। তাই রাহু কেতুর জন্য স্পেশাল রুল আছে, একটা শুধু ক্লাস হবে রাহু কেতুর উপরে প্রায়। ভীম সত্তরী দশা সিস্টেম। জ্যোতিষে বহু রকমের দশা সিস্টেম আছে, অষ্টোত্তরী, ভীমসত্তরী, ষোড়শোত্তরী, নানা রকমের দশা আছে। তো আমরা কিন্তু ভীমসত্তরী দশা সিস্টেম, কেপি অ্যাস্ট্রোলজিতে ভীমসত্তরী দশা সিস্টেমই ইউজ হয়। যদিও বৈদিক জ্যোতিষে আজকের তারিখে পৃথিবীতে যত অ্যাস্ট্রোলজার আছে তাদের মধ্যে বেশিরভাগ, ধরুন 80% বেশি অ্যাস্ট্রোলজার ভীমসত্তরী দশা সিস্টেমই ইউজ করে, এটা আমার ধারণা। তো আমরা ভীমসত্তরী দশা সিস্টেমের ওপরেই কথাবার্তা বলবো, ব্যাপারটা কি, এবং ব্যাপারটা কি মানে কি তার ইনার মেকানিজম কি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। রুলিং প্ল্যানেটস, এটা হচ্ছে একটা একটা বিশেষ বিশেষ দিশা, জ্যোতিষে একটা বিশেষ দিশা। এটাই আমাদের ইনটিউটিভ পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য একটা হিডেন রুল। এটা একটা ডিভাইন সাপোর্ট, ডিভাইন সাপোর্ট, ঐশ্বরীয় বা ঈশ্বরীয় সাপোর্ট বা সহযোগিতা কিভাবে পাওয়া যায় জ্যোতিষে, তা হচ্ছে রুলিং প্ল্যানেট। কৃষ্ণমূর্তিজি এই রুলিং প্ল্যানেটের আবিষ্কর্তা, তিনি রুলিং প্ল্যানেটের স্রষ্টা। আমরা রুলিং প্ল্যানেটকে কিভাবে ব্যবহার করবো, এবং রুলিং প্ল্যানেট যদি আপনি ব্যবহার করতে শিখে যান, হ্যাঁ, রুলিং প্ল্যানেটের ব্যবহার শিখতে গেলে দেখুন এই সাবজেক্টটা একটু ডিভাইন সাবজেক্ট। জ্যোতিষ কিন্তু অসৎ উপায়ের সাবজেক্ট নয়, এটা ঈশ্বরীয় সাবজেক্ট। তাই সৎভাবে, সৎ চিন্তায় নিমগ্ন থেকে যারা সততার সঙ্গে জ্যোতিষ চর্চা করেন, যারা ওই ঈশ্বরীয় সাধনা, যারা ঈশ্বরীয় ধ্যান মননে থাকেন, বা যারা নিষ্ঠাসহ সৎ হওয়ার চেষ্টা করেন বা সৎভাবে থাকেন, রুলিং প্ল্যানেটের সহায়তা তারা ভীষণ ভালোভাবে পান। এবং রুলিং প্ল্যানেটের যারা সহায়তা ঠিকভাবে পান, তারা বসে বসে বহু ত্রিকালযোগ্য যারা হয় সেরকম ত্রিকালজ্ঞ, সেরকম পণ্ডিত জ্ঞানীর মতো প্রেডিকশন আপনি দিতে পারবেন। আমি সেই রুলিং প্ল্যানেট এখানে শেখাবো। বিটিআর বা বার্থ টাইম রেকটিফিকেশন। কারো যদি জন্মের সময়ের একটু ত্রুটি থাকে, অনেকের তো জন্মের বার্থ টাইম এক্সাক্ট টাইমের একটু আধটু ত্রুটি থাকে, তা একটু আধটু ত্রুটিটা আমরা কিভাবে বুঝবো এবং সেটাকে কিভাবে আমরা কারেকশন করব, তা কিন্তু বিটিআর এ শেখাবো, বার্থ টাইম রেকটিফিকেশনে। এবং এখানে একটা গল্প বলি, বার্থ টাইম রেকটিফিকেশনে যে কেপি রুল আছে, সেই কেপি রুল ছাড়াও আমি একটা রুল শেখাবো, তার নাম হচ্ছে রুল অফ অরিজিন। এই রুল অফ অরিজিন যে রুল মানে নিয়মটা, এই নিয়মটা স্রষ্টা, আবিষ্কর্তা আমার গুরু ডক্টর অ্যান্ড্রিউ দত্তা। তিনি তার নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, দেখুন জ্যোতিষ শাস্ত্রে এমন বহু পদ্ধতি আছে যে পদ্ধতিটা পারিবারিক পরম্পরার মধ্যে সীমাবদ্ধ, মানে বাবা তার ছেলে তারাই অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছে, এবং তাদের যে ব্যক্তিগত একটা রিসার্চ, ব্যক্তিগত একটা অবজারভেশন তারা বাইরে রিভিল করে না, সেটা তাদের বংশের মধ্যেই থাকে। তা এই রুল অফ অরিজিনটা একটা এমন একটা রুল, যে রুলটা আমার গুরু তিনি তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে 500 ইয়ার্স অফ অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস তার পরিবারে, সেখান থেকে তিনি পেয়েছিলেন, এবং সেই রুল অফ অরিজিনটা আমাদেরকে শিখিয়েছেন, আমায় শিখিয়েছেন। আমি সেই রুল অফ অরিজিনটা আপনাদের কাছে রিভিল করব ইন দিস কোর্স। রেট্রোগ্রেড প্ল্যানেটস ইন কেপি অ্যাস্ট্রোলজি। আপনারা বক্রী গ্রহের কথা শোনেন না, বক্রী গ্রহ বলে, বক্রী গ্রহ, তার বক্রী গ্রহ ব্যাপারটা কি, কেপিতে কিভাবে ব্যবহার হয়, তা আমি কোর্সে অবশ্যই বলবো। কৃষ্ণমূর্তি জ্যোতিষে একটা পুনর্ফু বলে যোগ আছে, পুনর্ফু, আমি সেই পুনর্ফু যোগটা শেখাবো। জাজমেন্ট অফ ইভেন্ট, টাইমিং অফ এনি ইভেন্ট ইন ফিউচার। কথাটা শুনুন, ধরুন কেউ আপনাকে বলল যে আমার বিয়ে হবে, হ্যাঁ কি না, আপনি তাকে উত্তর দিলেন হ্যাঁ আপনার বিয়ে হবে প্রেডিকশন করে। তারপরে যদি বলে আচ্ছা আমার বিয়ে কবে হবে, নিশ্চয়ই প্রশ্ন করবে। আমি আপনাদেরকে সেই রুল শেখাবো, তাকে আপনি বলবেন যে শুনুন আপনার 2027 সালের জানুয়ারি মাসের 3 তারিখে বিয়ে হবে, লিখে রাখুন।
আমি সেই নিয়ম, সেই রুল আপনাদের শিখিয়ে দেবো। পড়াশোনা করতে হবে, খাটতে হবে। এই কোর্সটায় যদি আপনি ধাতস্থ হতে চান, এই কোর্সটাকে যদি আপনি হজম করতে চান, আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে, খেটে শিখতে হবে। আমি খেটে শেখাবো, আমি খেটে কোর্সটা ডিজাইন করেছি এবং খেটে আমি শেখাবো। আপনি একটা মানুষকে তার ব্যক্তিগত জীবনে ভবিষ্যতে কোন ঘটনা কবে ঘটবে সেই প্রেডিকশন অ্যাকুরেট করে দেবেন, বুক চাপড়ে বলবেন। শুনেছেন অনেকে বলে, আই হ্যাভ 200 স্টানিং প্রেডিকশন, তো আপনারাও স্টানিং প্রেডিকশন দেবেন। স্টানিং প্রেডিকশনের রুল আমি কিন্তু শেখাবো। এটাকে আয়ত্ত করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ আমি শিখিয়ে দেব, বুঝিয়ে দেব। আয়ত্ত করতে গেলে আপনাকে আয়ত্ত করতে হবে। জয়েন্ট সিগনিফিকেটার্স, এফেক্টিভ সিগনিফিকেটার্স, ফ্রুটফুল সিগনিফিকেটার্স, এগুলো কেপি টার্মস, এগুলো আমি শেখাবো। ইউজিং অফ রুলিং প্ল্যানেটস ইন ডিবিএ ম্যাচিং, দশাভুক্তি অন্তরা ম্যাচিং এ, মানে কোন দশায় কোন অন্তর্দশায় কি ঘটনা ঘটবে তা রুলিং প্ল্যানেটের সেখানে সহায়তা কিভাবে পাবো সেটা আমি শেখাবো। ট্রানজিট রুল ফর পিন পয়েন্ট টাইমিং অফ এনি ইভেন্টস, এই যে আমরা বলি না ট্রানজিট রুল, সেই ট্রানজিট রুলটা আমি আপনাদেরকে শেখাবো। কেপিতে কিভাবে আমরা ট্রানজিট রুলটাকে ইউজ করব। হোরারি প্রিন্সিপাল ইন কেপি অ্যাস্ট্রোলজি, যাকে বলা হয় প্রশ্ন জ্যোতিষ। হোরারি, প্রশ্ন জ্যোতিষ, হোরা মানে অহরাত্রা, হোরারি অ্যাস্ট্রোলজি। আর ধরুন কারো জন্মের সময় নেই, জন্মের তারিখ জানে না, কিচ্ছু নেই, অনেকেই আছে যাদের জন্মের ডিটেলস নেই, কি করবে? তার কি কুষ্টি বানানো যাবে না? দরকার নেই, আমরা প্রশ্ন জ্যোতিষ করে অ্যাকুরেট প্রেডিকশন করে দেবো। কেউ ধরুন বললো আমার তো জন্মের কিছু নাই, আমি তো কিছু জানি না, আমার কবে বিয়ে হবে তার এক্সাক্ট ডেট আমরা বলে দিতে পারবো, হবে কি না হবে সব বলতে পারবো হোরারি অ্যাস্ট্রোলজিতে। ইনস্ট্যান্ট প্রশ্ন, আমি আপনাদেরকে এই কোর্সে, কেউ ধরুন বললো ইনস্ট্যান্ট প্রশ্ন, ফট করে জিজ্ঞেস করলো, আচ্ছা আমার বিয়ে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আজকে ইন্ডিয়া জিতবে, হ্যাঁ কি না? হ্যাঁ। আজকে পাকিস্তান জিতবে, না। এরকম ব্যাপার আর কি। তা এই ইনস্ট্যান্ট প্রশ্নের উত্তর কিভাবে দেব তার কিন্তু কলা কৌশল আমি আপনাদেরকে শেখাবো এই কোর্সে। রেমিডি শেখাবো। রেমিডি এটা আমার পুরনো কোর্সে ছিল না, কিন্তু অনেকেই বলে জ্যোতিষ করব অথচ কাউকে প্রেডিকশন করে রেমিডি না দিলে হয়। তা আমি রেমিডিটা কিভাবে করতে হয়, কারো সমস্যা হয়েছে কি করলে হয়, কি করা উচিত, আমি শেখাবো। যদিও রেমিডি বিষয়টা কিন্তু এটা আপনার নিজস্ব ব্যক্তিগত প্র্যাকটিসের বিষয়, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার বিষয়। তো অভিজ্ঞতা তখনই আপনার হবে যখন আপনি কার্যের মধ্যে থাকবেন, করতে করতেই অভিজ্ঞ হবেন। তা আমি রেমেডিটা শেখাবো। দেখুন, আমি আমার বিদ্যা, আমার জ্ঞানটা আপনাদের দিতে পারি, অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দিতে পারি, কিন্তু তার যথার্থ ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে অভিজ্ঞ হবেন। জেমোলজি, যে 9টা গ্রহ আছে না, তা সেই জেমোলজি গ্রহ, তাও আমি আপনাদেরকে এই কোর্সে শেখাবো। এই হলো কমপ্লিট কোর্স। এই কোর্সটা আমি আপনাদেরকে যা যা বললাম সবটাই দেব। তার সঙ্গে আমি বলে রাখি, এর মাঝখানে যে সিলেবাসটা আমি বললাম সেই সিলেবাসটা এটা দেখুন। আমি আচার্য স্বপন, আমার এই ইনস্টিটিউট, আমার কিন্তু আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট, গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, ইন্ডিয়ান গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউট, এবং আমি আইএসও 9001 2015 অ্যান্ড এক্সেলেন্স অফ স্টাডি 29990 2010 আইএসও সার্টিফাইড। এখানে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি, কম্পোনেন্টস অফ অ্যাস্ট্রোলজি, বেসিক রুল অফ অ্যাস্ট্রোলজি, প্রেডিকশন টেকনিক, যা যা আমি বললাম এই সমস্ত বিষয়গুলো এখানে কিন্তু এই সিলেবাসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই সিলেবাসটা আমি আবার দিয়ে দেবো। এই পুরো সিলেবাসটা আমি কিন্তু আপনাদেরকে যা আছে টোটালটা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমি কভার করব। তো এই হলো গল্প। তো ব্যাপারটা হলো সপ্তাহে 2 দিন ক্লাস হবে, মঙ্গলবার ও শুক্রবার রাত্রি 8:30 থেকে। দেখুন, আমি সমস্ত ক্লাসই বরাবর একটু মানে লেট নাইট নিই, আমি দিনের বেলা ক্লাস নিই না, কারণ দিনের বেলা ক্লাস থাকে, যেহেতু আমার ফরেন স্টুডেন্ট আছে যাদের টাইম জোন মেলে না, তাদের দিনের বেলা ক্লাস থাকে, কিন্তু ম্যাক্সিমাম লোকের কাজ কারবার ব্যবসা পত্র যা কিছু আছে শেষ করতে করতে একটু রাত হয়ে যায়, তাই আমি 8:30 থেকে ক্লাস নিই। ক্লাস আমার অ্যাপ্রক্স, আমার ক্লাসের টাইমিং হচ্ছে 1 ঘন্টা অ্যাভারেজ, কারণ এক এক দিন এমন কিছু রুল হবে 1 ঘন্টার বেশি আপনারা নিতেই পারবেন না, ভালো লাগবে না। আর বিষয়টা এরকম। আবার কখনো কখনো খুব আনন্দ লাগবে, মজা লাগবে, তখন ক্লাসটা এক জায়গায় 1.5 ঘন্টাও হতে পারে বা তার থেকেও বেশি হয়ে যেতে পারে। সবটাই কিন্তু নেগোসিয়েবল, মানে আপনারা এবং আমি, আমারও বলতে ভালো লাগছে, আপনাদের শুনতে ভালো লাগছে, ক্লাসটা চলতে পারে।
তবে ম্যাক্সিমাম অ্যাভারেজ 1 ঘন্টা, কখনো কখনো 1.5 ঘন্টা বা ততোধিক হয়ে যেতে পারে। এটা এক্সেপশনাল। ঠিক আছে? তাহলে প্রতি মঙ্গলবার শুক্রবার রাত্রি 8:30 ক্লাস হবে অনলাইন গুগল মিটে। ক্লাস হবে অনলাইন গুগল মিটে। আপনারা মোবাইলেও ক্লাস করতে পারেন, আপনার কাছে ট্যাব ল্যাপটপ যা থাকে ডেস্কটপে আপনি করতে পারেন। অনেকে ম্যাক্সিমাম লোকেরা মোবাইলেই করে। আমার বহু স্টুডেন্ট যারা কিনা এই সময়টা বললো আমি অফিস ফেরত বাড়ি ফিরি, রাস্তায় থাকি, তারা কানে হেডফোন লাগিয়ে ট্রেনে বাসে গাড়িতে বসে অনলাইনে ক্লাসটা শুনতে শুনতে চলে আসে, কোনো অসুবিধে হয় না, অনেকেই পেরে যায়। আনুমানিক 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন করে যে হবে, আনুমানিক 3 মাস, কম বেশি। কখনো কখনো ক্লাসটা যদি বেশি হয়ে যায়, দেখুন তারপরে একটু আধটু মাঝে মধ্যে তো ছুটি ছাটা হতে পারে। ছুটি ছাটা এই সেন্সে বলছি, ধরুন বিশেষ কোনো দিন পড়লো, আমাদের কোনো বিশেষ পুজো পাঠ করলো। আপনারা যারা জ্যোতিষশাস্ত্র করতে আসছেন, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ধর্ম জগতের সঙ্গে সংযুক্ত। তা সেক্ষেত্রে ধরুন কোনো একটা বিশেষ পুজো আচার আছে, যেদিন কোনো একটা বিশেষ বিষয় থাকে, সেগুলোতে হয়তো একটু আধটু কম বেশি হতে পারে। তো সেটা কোনো বিষয় না, সেটা আমাদের অ্যাডজাস্টেবল। আমি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং দেব আপনাদেরকে। ক্লাস হবে, ক্লাসের রেকর্ডিং দেব, উইদিন নেক্সট মর্নিং আমি ক্লাসের রেকর্ডিং দিয়ে দেবো, এবং রেকর্ডিং থাকবে লাইফ টাইম। আমি রেকর্ডিং তুলিনি, 2019-20 সালেও যারা কোর্স করেছে এখনো তাদের রেকর্ডিং আমি নষ্ট করে দিইনি বা ড্যামেজ করে দিইনি, আছে রেকর্ডিং, আপনাদেরও থাকবে, ভয় নেই, শিখতে পারবেন। একটা ক্লাস হয়ে যাওয়ার পর, যদি আমি একটা আপনাদের তথ্য বলে যাচ্ছি, একটা ক্লাস হয়ে যাওয়ার পর মাঝখানটাতে আমার ক্লাসের রেকর্ডিংটাকে যদি 2-3 বার দেখে নেন, খুব ভালো হবে, আপনারাই দেখবেন সুবিধে পাবেন। প্রত্যেককে আমি সার্টিফিকেট দেবো, সার্টিফিকেট অফ কমপ্লিশন, কারণ আপনারা একটা কোর্স একটা কমপ্লিট করছেন। আমার কাছ থেকে সার্টিফিকেট পেয়ে অনেকেই আমি দেখেছি যারা অ্যাস্ট্রোযোগী, অ্যাস্ট্রোটক এইসব জায়গায় কি করছে, সব মানে কাজ করছে। এখন তো অনেকেই তো কাজ করে, এরকম কাজ তো কাজ করছে। এবং আমার ছাত্রদের মধ্যে, আমি নাম বলছি না, এরকম অনেকে বড় সংস্থাও বানিয়ে ফেলেছে। এই নাম করা অ্যাস্ট্রোলজিক্যাল যে কোম্পানি বেরিয়ে গেছে, এটা তো একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তা তারা কিন্তু বানিয়েছে, আমার সঙ্গে পরিচিত লোকজন আছে, আমার কাছে শিখেও গেছে। আমার কোর্স ফিস কিন্তু 7,200 টাকা। দেখুন, আমি কোনো লুকোছুপি কাজ করি না। এই কোর্সটার ফিস আগে ছিল কম, দীর্ঘদিন ধরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন এসে এই কোর্সের ফিস হয়েছে 7,200 টাকা ওয়ান টাইম। আপনারা যারা জয়েন করতে চান, 7,200 টাকা এই কোর্সটার জন্য লাগবে। আমার যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা লিখে নিতে পারেন, 9163759555। আবার বলছি, 9163759555। আপনারা আমার সঙ্গে, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার সঙ্গে কথা বলে নিতে পারেন, যোগযুক্ত হওয়ার জন্য আমার সঙ্গে কথা বলতে পারেন। এটা হলো আমার নিয়ম। কোর্স শুরু হবে 29 মে 2026 শুক্রবার। যেহেতু আমি একটু তিথি নক্ষত্র মেনেই কাজকর্ম করি, তাই এই কোর্সটা শুরু হবে 29 মে 2026। আমার কোর্সটা শুরু হবে, এক সেকেন্ড, আমি হ্যাঁ, 29 মে 2026 শুক্রবার এই কোর্সটা শুরু হচ্ছে। আমার গুগল পে নাম্বার 9903103758। আমাকে আমার নাম্বারে মেসেজ করবেন, 9163759555। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, প্রয়োজন পড়লে আমি আমার গুগল পে নাম্বার আবার দিয়ে দেব। আজকের মধ্যে যদি কেউ জয়েন করেন, সেটা আমার, ওইটা আমি বলে দিলাম। ঠিক আছে, এবারে আপনাদের কার কি বক্তব্য আছে আপনারা একটু যদি বলেন। যদি কোনো প্রশ্ন উত্তর পর্যায়ে থাকে, কেউ যদি কিছু বলতে থাকেন, আপনি একটা হ্যান্ড রেস করবেন, সবচাইতে বেস্ট হবে হ্যান্ড রেস করবেন, তাহলে একে একে করে প্রশ্নের উত্তর নেব। কারো যদি প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেস করবেন। রমিত ভৌমিক, আপনি হ্যান্ড রেস করেছেন, বলুন। নমস্কার স্যার, আমি নমস্কার, ত্রিপুরা আগরতলা থেকে বলছি। বলুন। স্যার বলছি কি, স্যার আমি অ্যাস্ট্রোলজি অল্প স্বল্প শিখেছি। আমি লাল কিতাব শিখেছি স্যার। মানে শিখেছি বলতে মানে সব পারি এরকম না, কিন্তু অনেকটা শিখেছি। তো স্যার কি হয়, একটু প্রেডিকশন করতে আমার কষ্ট হয়। তো আমি চাইছি একটু প্রেডিকশনটা, যখন একটা কুণ্ডলী আসবে স্যার, প্রেডিকশনটা যাতে সঙ্গে সঙ্গে করতে পারি ভালো করে। তো এই কেপিটা শিখলে কি স্যার এই প্রেডিকশনটা আমি ভালো করে করতে পারবো? পারবেন, পারবেন, আচ্ছা স্যার, নিশ্চয়ই ঠিক আছে পারবেন, স্যার। নিশ্চয়ই পারবেন। ঠিক আছে। হ্যাঁ।
আর কেউ, কারো প্রশ্ন আছে? আরেকজন কেউ হাত তুলেছিলেন, মিতা কেউ হাত তুলেছিলেন, বলেন। আর কারো কোনো প্রশ্ন सर থাকলে। सर क्लास হ্যাঁ कब कब বলুন होगा? বলুন। क्लास कब कब হ্যাঁ होगा? হ্যাঁ, আচ্ছা, वीकली कौन सा दिन में होगा? ক্লাস হবে আপনার মঙ্গলবার এবং শুক্রবার। মঙ্গলবার এবং ओके শুক্রবার। হ্যাঁ, मंगलवार আবার शुक्रवार ইভিনিং হবে না? সেশন রাত্রিবেলা টাইম হবে টাইম মঙ্গলবার টাইম শুক্রবার স্যার কত? সাড়ে মানে আটটা, টাইমটা? রাত্রি 8:30, 8:30 থেকে ক্লাস শুরু হবে। হুম, ঠিক আছে স্যার, ঠিক আছে। মঙ্গল শুক্রবার রাত্রি 8:30। হুম, আর স্যার কোর্সের ডিউরেশন কত? মানে 3 মাস প্রায়, প্রায় 3 মাস, ঠিক আছে। প্রায় 3 মাস। হ্যাঁ, আর বলেন বিনয় বসু, বলুন বিনয় বাবু। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। ইন্টারেস্ট তো খুব পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে যে আমিও বেদিক অ্যাস্ট্রোলজি 3 বছর আমি শিখেছি একটা ইনস্টিটিউশন থেকে, তো খুব ভালো। একটু আধটু জানি। হ্যাঁ, কিন্তু প্রেডিকশন করাটা যেটা আপনি বললেন, যেটা করলে আমরা কোর্সটা করলে আমরা পারবো, সেটাই আমার জানার ছিল। আর বইপত্র কিছু পড়তে হবে এর সঙ্গে, নাকি আপনার নোটসই যথেষ্ট? দেখুন, আপনার কাছে যে বই আছে বা যা আছে তাই যথেষ্ট। আমি প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল, আমার যা যা শেখাবো সমস্ত স্টাডি মেটেরিয়াল দেব। এবারে দেখুন, জ্যোতিষ তো অনেক ভাস্ট বিষয়, অনেক বড় বিষয়, তো আমি তো সবকিছু দিতে পারবো না, কিন্তু আমি যা দেব আপনাদের শুরুর কাজ চালাতে যথেষ্ট। এবং ভবিষ্যতে যারা কেপিতে পিওরলি ঢুকতে চান, কেপি 6 রিডার, কৃষ্ণমূর্তিজি যে 6 রিডার, 6 ভলিউম, বড় বড় মোটা মোটা 6টা ভলিউম আছে 6 রিডার, আপনারা কিনে নিতে পারেন। আমি আপনাদেরকে, যারা আগ্রহী হবেন তাদেরকে আমি 6 রিডারের ভার্সন, দেখুন এখন তো মোটা মানে বই তো ভার্সন 6 রিডারের আমি আপনাদের দিয়ে দিতে পারবো। সেটা আপনি অনলাইনে মানে আপনার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলে পড়াশোনা করতে পারেন বা প্রিন্ট করে পড়তে পারেন। আর 6 রিডার আপনারা কিনেও নিতে পারেন। 6 রিডার কিনলে এখন 12-14 হাজার টাকা, ভালো যে 6 রিডার 12-14 হাজার টাকা পড়বে। আর আমি আপনাদেরকে এমনি যারা চাইবেন আমি তাদেরকেই দেব, যারা চাইবেন আগ্রহী হয়ে তাদেরকে আমি ভার্সন দিয়ে দেব। ঠিক আছে, বুক। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ধন্যবাদ, ওয়েলকাম। আর কেউ কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, বলুন এসকেবি বলুন। নমস্কার স্যার, বলছিলাম যে নমস্কার। সবটাই তো শুনলাম, এখানে একটা জিনিস আপনি বলেছেন, দুটো পদ্ধতি বলেছেন। একটা হচ্ছে জয়েনিং এর ব্যাপারে, কোর্স ফির ব্যাপারে, সেটা আজকে 12টা পর্যন্ত একটা বলেছেন। আর কালকে হচ্ছে 7 to 00, কিন্তু কাল থেকে ডিউরেশনটা কদিনের থাকছে ওটা? 29 তারিখ থেকে কোর্স শুরু হবে। আবার না, কোর্স শুরু ওটা হবে আমি 29 বুঝেছি। তারিখে। হুম। না 29 তারিখ থেকে আপনার কোর্স শুরু হবে, এটা বুঝেছি। কিন্তু কাল থেকে যে চার্জেসটা রয়েছে, যেটা আজকে রাত্রের যে ফেসিলিটিসটা দিয়েছেন, সেটা যদি না পারি, তো যদি কালের যাই, মানে আগামী কালের ব্যাপারটাতে যাই, তাহলে 7,200। সেটা কদিনের জন্য থাকছে? হ্যাঁ, ওটা কতদিনের জন্য? ওটাই ফিস, ওটাই ফিস, 7,200টাই হ্যাঁ, ফিস, আচ্ছা আচ্ছা ওয়ান টাইম। আচ্ছা, তার মানে 7,200টাই 29। ফিস, আচ্ছা আচ্ছা 7,200টা ফিস। আচ্ছা আচ্ছা আপনি জয়েন করতে গেলে 7,200ই দিতে হবে। যেহেতু আপনারা আজকে হুম, কষ্ট করে আমার সঙ্গে যোগযুক্ত আছেন এই গরমেও, তাই আজকের জন্য আচ্ছা, একটা ডিসকাউন্ট হওয়া উচিত, সেটা হলো 6,300। হুম, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। নারায়ণ বাবু বলুন। হ্যাঁ স্যার, স্যার, আমি বলছিলাম EMI যে আপনি provision আছে? হ্যালো, EMI হ্যাঁ provision? বলুন। EMI provision? না, ইএমআই ওয়ান টাইম, Monthly? ঠিক আছে। ওয়ান টাইম, ওয়ান টাইম। ঠিক আছে, সৌম্যবাবু বলুন। নমস্কার স্যার, আমি আপনার হ্যাঁ পুরনো স্টুডেন্ট। আমি আপনার কাছে হ্যাঁ অ্যাস্ট্রো হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, প্রথম ব্যাপার হচ্ছে আপনি তো খুব ভালো কোর্সটা বলেছেন। তো আমার একটাই প্রশ্ন হচ্ছে স্যার, আপনি ম্যানুয়াল কি ক্যালকুলেশনটা শেখাবেন? না, ম্যানুয়াল কেপি শেখানো যে আজকের তারিখে আর সম্ভব নয়। ম্যানুয়াল শেখানো আজকের তারিখে, ক্যালকুলেশনটা অ্যাপস নির্ভরই আমরা হয়ে গেছি। কারণ ম্যানুয়াল হ্যাঁ ক্যালকুলেশন শিখতে গেলে প্রথমে আপনাকে 6 মাস শুধু ক্যালকুলেশন শিখতে হবে, পুরো ম্যাথামেটিক্যাল পার্ট। আর আজকের হুম তারিখে একটা অ্যাপস আপনাকে উইদিন এ সেকেন্ড আপনার
কুষ্ঠিটা বানিয়ে দেবে। কুষ্ঠি তৈরি করার যে পদ্ধতি, যেটা আমরা শিখেছিলাম, তখন প্রথমে কুষ্টি তৈরি করার পদ্ধতির জন্য 6 মাস ধরে কুষ্টি তৈরি করার পদ্ধতি, এবং অঙ্ক করতে হতো 4 পাতা 5 পাতা লম্বা, যেমন আপনারা যেমন পাটিগণিতের বড় বড় অঙ্ক না, সেরকম 6 পাতা অঙ্ক হওয়ার পর দেখা গেল যে কোথাও একটু যোগ বিয়োগ টোগ বিয়োগ ভুল হয়েছে, কুষ্টিটাই ভুল হয়ে গেল। তাই আমি আর ম্যানুয়ালের ধারে যাচ্ছি না বা যাবো না। স্যার ঠিক আছে? আমি একটা ছোট মুখে একটা কথা বলছি, মানে কিছু মনে করবেন না, কিন্তু কেপি মানে কৃষ্ণমূর্তি যে নিজস্ব তো একটা ক্যালকুলেশন আছে, নিজের মানে নিজের একটা নিজস্ব ফর্মুলা আছে, যার জন্য আমরা ইউনিভার্সাল বুক বা কেপি এফএমএসিস এগুলো ব্যবহার করি, কিন্তু সফটওয়্যার তো এটা ব্যবহার করে না স্যার। তো সেই ক্ষেত্রে কি কোনো প্রবলেম আসতে পারে? সফটওয়্যার ব্যবহার করে না মানে? আমরা মানে কৃষ্ণমূর্তিজি যখন নিজের ক্যালকুলেশন করেছে, ইউনিভার্সাল হাউস উনি ব্যবহার করেছেন হাউসের জন্য, এছাড়া কেপি এফএমএসিস ব্যবহার করছেন। এছাড়া আমরা যখন মানে আমি ছোটখাটো রিসার্চ একটু করেছিলাম নিজে, আমি আপনাকে বলেছিলাম, তো সফটওয়্যার যারা ইউজ করছে তারা ডাইরেক্ট সুইচ এফএমএসিসটা ব্যবহার করে, ডাইরেক্ট বা নাসার সুইচ আপনি এফএমএসিসটা ওরা ইউজ করছে। সুইস এফিমেরিস ইউজ করে, কিন্তু আপনি যখন কোনো অ্যাপস কাজ করবেন সেখানে আপনি কোন এফিমেরিস ইউজ করবেন, ইটস আপন ইউ। আমরা কেপি নিউ ইউজ করি। অনেকে যারা বেসিক ম্যাক্সিমাম প্র্যাকটিস করে তারা লাহিরি করে। দেখুন এই বিষয়টা এখানে অনেকে নতুন নতুন আছে, তো তাদের মাথার উপর দিয়ে যাবে, তবুও এই বিষয়টা এখানে আলোচ্য বিষয় নয়। তারা ভাবছে কি কঠিন বিষয়ে আলোচনা হচ্ছে রে বাবা, তা নয়। বিষয়টা হচ্ছে সুইস এফিমেরিস আমরা ইন্ডিয়ান সিস্টেম অফ অ্যাস্ট্রোলজিতে ইউজ করি না। আমরা ইন্ডিয়ান বৈদিক জ্যোতিষে ম্যাক্সিমাম এনসি লাহিরি ইউজ হয়। এনসি লাহিরিকে আমরা পশ্চিমবঙ্গ বা বাঙালিরা আমরা তাকে একটা ভগবানের মর্যাদা দিই। আপনি জানবেন ব্যান্ডেলে সম্ভবত তার কিন্তু মন্দির আছে, তার তিনি পূজিত হন। তিনি এত বড় একজন জ্যোতিষ ছিলেন, এত বড় একজন লাহিরি বাবা বলা হয়। তাই এনসি লাহিরি এত বড় একজন পণ্ডিত মানুষ ছিলেন। সেই এনসি লাহিরি যে লাহিরি এফিমেরিস গোটা ভারতবর্ষ ম্যাক্সিমাম বৈদিক অ্যাস্ট্রোলজার ইউজ করে। কেপি তিনি কৃষ্ণমূর্তিজি, ওর সঙ্গে 6 মিনিটের ডিফারেন্স, 6 মিনিট টাইম ফ্যাক্টর, কিছুটা ডিফারেন্স ইউজ হয়। কেপিতে আমরা কেপি এফিমেরিস কেপি নিউ ইউজ করি। কেপি নিউ এর সঙ্গে কেপি ওল্ডেরও একটা ডিফারেন্স আছে। কেপি ওল্ড প্রথম এসেছিল, পরবর্তী পর্যায়ে আমরা কেপি নিউ এখন ইউজ করি, সেটা আরো বেশি মডিফাইড ফর্ম। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, সেটা হলো যখন আপনি রিসার্চ করবেন, ইটস এ ম্যাটার অফ রিসার্চ, তখন আপনি সুইস নিয়ে দেখবেন, তখন আপনি লাহিরি নিয়ে দেখবেন। আমার রিসার্চ বলছি আপনাকে, হ্যাঁ স্যার, টাইমিং এর ক্ষেত্রে ফর prediction কেপি নিউ ভেরি ফাইন, বাট whenever this is the matter of টাইমিং এর ক্ষেত্রে আমি দেখেছি এনসি লাহিরি ইজ ফার বেটার। এবার আমি এখন এই বিষয়টা এখানে আলোচনা করবো, এটা ইটস এ ম্যাটার অফ রিসার্চ। আপনি যখন এত ধরুন এনসি লাহিরি ইজ ফার বেটার, আমি কিন্তু টাইমিং এর ক্ষেত্রে বা দশা ফলের ক্ষেত্রে আমি দেখেছি এনসি লাহিরি এফিমেরিস ইউজ করে বেশি লাভ দেখেছি। ওকে, আচ্ছা স্যার, আচ্ছা স্যার, কিন্তু আপনি আমার কাছে কোর্স করে মজা পেয়েছেন তো? একদম স্যার, আমি স্যার কিচ্ছু জানতাম না স্যার, আমি কিচ্ছু জানতাম না, আমি যেটুকুনি বাস্তু সম্পর্কে জেনেছি আপনার থেকে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সনাতন বাবু বলুন, সনাতন বাগ। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। স্যার আমরা 3 দিনের ফ্রি ক্লাস করেছি, খুব ভালো লেগেছে, ঠিক আছে। আর আমি আপনার পেড কোর্সটাও করার ইচ্ছে আছে। তো একটা স্যার একটা কথা বলতে চাইছি, যেটা হচ্ছে ফিনান্সিয়াল একটু প্রবলেম হওয়ার জন্য ওটা ইএমআই তে কিছু করা যাবে, তাহলে আমার পক্ষে সুবিধা হবে। ইএমআই টা আমি পারছি না। দেখেন, শাস্ত্র বা বিদ্যা চর্চা করার জন্য আগের লোকেরা চীন থেকে ভারতে চলে আসতো হেঁটে হেঁটে। এটা এই ব্যাপারটাকে যখন গুরুত্ব দেবেন, আমি একটা কথা বলি আপনাকে, এটা অনলাইন প্ল্যাটফর্মে বলছি। আমি যখন দেখেছি যে কেউ গুরুত্ব দিয়ে আমার কোর্সটা জয়েন করেছে, তিনি শিখে গেছেন। কেউ এরকম ঘটনা ঘটেছে, ইএমআই এ স্যার একটু ইএমআই 2 পার্ট 3টে পার্ট, আচ্ছা ঠিক আছে 2 পার্ট 3টে পার্ট, আমি দেখলাম তিনি ক্লাসেই আসছেন না, আলটিমেটলি তার লস হচ্ছে। 1 মাস পর 1.5 মাস পর আমি তাকে বলছি কি ব্যাপার আপনার ফিসটা বাকি আছে, বলছে আমি ক্লাসটা স্যার আর করছি না, করতে পারছি না, আমি গ্রুপ থেকে লেফট হচ্ছে। আলটিমেটলি তার লস হলো, কারণ তিনি গুরুত্ব দেননি। আমার স্ট্যান্ড এটা, আমার ব্যাচে যদি 2টো লোক হয়,
আমি দুটো লোককে যেমনি ভাবে শেখাবো, আমার ব্যাচে যদি 20টা লোক হয় আমি তেমনি ভাবে শেখাবো। আমি অবশ্য প্রচুর স্টুডেন্ট নিই না একটা ব্যাচে, তেমনি ভাবেই শেখাবো। আমার যা দেওয়ার আমি একদম হৃদয় নিছড়ে দেবো। ফিজের ব্যাপারে আমি বলি, আপনাদেরকে বলবো ওয়ান টাইম দিয়েই আসুন। তাতে কি হবে, আপনার অনেকে হয় কি, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন তিনি একটা ইএমআই দিয়ে স্টার্ট করলেন, পরের মাসে তার কোনো কারণে আর্থিক অনিশ্চয়তা দেখা গেল, তিনি ইএমআইটা দিতে পারছেন না। তিনি কি করছেন, তিনি লজ্জাবোধে ক্লাসে আসছেন না। এটা আমার বেশি খারাপ লাগে। দরকার নেই, পরের ব্যাচে করবেন, ঠিক আছে? খারাপভাবে নেবেন না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কেউ কোনো প্রশ্ন করবেন? আমি একটা প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ বলুন না। স্যার আপনি কিছুক্ষণ আগে একটা বলেছিলেন। যারা কোর্স জয়েন করবেন তাদের আমি একটা পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ করব। সেই গ্রুপেই ক্লাসের আচ্ছা। লিংক, ক্লাসের রেকর্ডিং, ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল সবকিছু সেই গ্রুপে দেব। ঠিক আছে। আর ওই পেমেন্ট যদি করতে হয় ওই আপনার নাম্বারটা যেটা দিয়েছিলেন ওইটাতেই করতে হবে নাকি? 9903103758 হ্যাঁ আমার গুগল পে হ্যাঁ নাম্বার। আর আমার যদি করতে চান, আমার ফোন নাম্বার দেখুন, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কাছে আছে, আচ্ছা আছে গ্রুপে আছে। আপনারা আছেন, আমাকে একবার মেসেজ হুম, করলে হুম। আমি ফার্দার দিয়ে দেবো। ঠিক আছে ধন্যবাদ স্যার। ঠিক আছে, বেশ। তাহলে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, নচেত আমি এখানেই শেষ করব, কারণ আমার আবার একটা ক্লাসের সময় হচ্ছে 9:30 PM। আজকে নক্ষত্র বাস্তুর কোর্স আছে। আমি আমার নিজের রিসার্চ নক্ষত্র বাস্তু, এটা একটা ভীষণ সাংঘাতিক কোর্স। যারা যোগযুক্ত থাকবেন, এটা আমি নিজে রিসার্চ করে দেখেছি যে রেমেডি কথা বলে, লাইফ ট্রান্সফর্মিং রেমেডি। বাস্তু এবং স্যার অ্যাস্ট্রোলজির, বাস্তু শুনেছি, নক্ষত্র বাস্তু কি স্যার? অ্যাস্ট্রো বাস্তু শুনেছি, নক্ষত্র বাস্তু কি? অ্যাস্ট্রোবাস্তুর অ্যাডভান্স ফর্ম। অ্যাস্ট্রোবাস্তু তো শেখাবো, অ্যাস্ট্রোবাস্তুর অ্যাডভান্স ফর্ম নক্ষত্র বাস্তু। ওটা নক্ষত্র অ্যাস্ট্রোবাস্তুই ধরতে পারেন। আমাদের যে বাস্তুতে 45টা দেবতা আছে না, সেই 45টা দেবতা এনার্জির সঙ্গে আমাদের উপরে রাখা আছে যে 27টা নক্ষত্র, তার সঙ্গে আমাদের যে কুণ্ডলী কুষ্ঠি, পুরোটাকে মিলিয়ে একটা কম্প্যাক্ট কোর্স। সেই কোর্সের ফিস 27,000। অনেকেই শিখছে, যদি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে আমি অনেকটাই ডিসকাউন্ট করি, যারা আমার পুরনো স্টুডেন্ট। ঠিক আছে, আমার পুরনো স্টুডেন্টরাই ম্যাক্সিমাম জয়েন করে, কারণ ওটা একটা খুব হায়ার ফর্মের কোর্স। আপনারা যোগযুক্ত হতে পারেন, আমার সঙ্গে যোগযুক্ত হয়ে দেখেন। আমি কথা দিচ্ছি আপনারা জীবনে রিসার্চ করার বা এই সাবজেক্টে আনন্দ করার, মানে কোনো একটা বিষয়কে তো আনন্দের সঙ্গে নিতে হয়, আনন্দ করার অনেক রসদ পাবেন। ঠিক আছে, তাহলে আজকে এখানে সমাপ্ত করব, যদি আপনাদের অনুমতি হয়। আরো যদি কারো কোনো প্রশ্ন না থাকে, আর কারো কিছু বলার আছে কি? ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার স্যার। আনন্দে থাকবেন। সবাইকে আমার জয় গুরু। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার।